সহযোগিতা আর বাংলাদেশের অগ্রযাত্রা এই দুয়ের সমন্বয়ে বদলে যাচ্ছে উন্নয়নের মানচিত্র। বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন গতি এনে দিয়েছে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর। এই সফরে অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য এবং গণমাধ্যম এবং প্রযুক্তি সহ বিভিন্ন খাতে একাধিক সমঝোতা স্মারক ও সহযোগিতা চুক্তি হয়েছে। একই সঙ্গে ঋণ, বিনিয়োগ, আঞ্চলিক সংযোগ এবং কৌশলগত অংশীদারিত্ব নিয়েও নতুন আলোচনা সামনে এসেছে। তবে প্রশ্ন উঠছে, এই সফরের প্রকৃত অর্জন কি? এইসব চুক্তির বাস্তবায়ন কতটা সম্ভব? আর বৈশ্বিক ভূ রাজনীতির পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশ কতটা কৌশলী অবস্থান নিতে পারে? এই সকল প্রশ্নের উত্তর জানতেই দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে দেশ সন্ধ্যার আয়োজনে। সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। আমাদের আজকের আলোচনার শিরোনাম আমরা নির্ধারণ করেছি প্রধানমন্ত্রীর সফর ও অর্জন। আলোচনা এগিয়ে নিতে আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন। একে একে তাদেরকে পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, ভূ রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষক। আপনাকে স্বাগত আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে। এবং আমার বাম পাশে আছেন ফজলুল হালিম রানা, অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাকেও স্বাগত আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে। আমরা যেমনটি শুরুতে বলছিলাম যে বাংলাদেশ পররাষ্ট্রনীতিতে নতুন গতি এনে দিয়েছে প্রধানমন্ত্রীর চীন সফর। ব্রিগেডিয়ার জেনারেল অবসর শামীম কামাল, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। এটি হচ্ছে যে বাংলাদেশের যে এই চীন সফর, এতে দেখা গেছে 17টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে আমরা জানতে পেরেছি। আসলে এই সমঝোতা স্মারকে আমরা আসলে বাংলাদেশ কি পেয়েছে চীন থেকে, বা অর্জনটা কি, আপনার কাছে জানতে চাইব। জি, আপনাকে ধন্যবাদ। দেশ সন্ধ্যা দর্শক শ্রোতা মণ্ডলী এবং আজকের বিজ্ঞ আলোচক রানা ভাই, মোট কথা হচ্ছে যে আপনি যেভাবে মানে সূচনা বক্তব্য দিলেন তাতে অনেক হাই সাউন্ডিং কথাবার্তা শুনলাম, কিন্তু বাস্তবে প্রাপ্তিটা কি সেটা নিয়ে অনেক ধরনের গবেষণাই করা যায়। আমরা আশা করছি যে সরকার মালয়েশিয়া এবং চীন সফরের পরে রাষ্ট্রীয়ভাবে ব্রিফ করবেন এবং সেখানে জনগণকে জানাবেন আসলে আমাদের প্রাপ্তিটা কী। ততক্ষণ পর্যন্ত আমাদের এটা নিয়ে খুব একটা কথা বলার সুযোগ নাই, কেননা সমঝোতা স্বাক্ষর হওয়া আর চুক্তি হওয়ার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। এমইউ বা মেমোরান্ডাম আন্ডারস্ট্যান্ডিং যেটা আমরা বুঝি, সেটা হচ্ছে যে আপনার সাথে আমি সম্পর্ক উন্নয়ন করব, সাংস্কৃতিক বিষয়ে কথা বলবো, আপনাদের ছাত্র নেব, আপনাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আপনাদের পাশে থাকবো, প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করব। এগুলো সব হচ্ছে গিয়ে সুন্দর বনেদি ব্যাকরণসম্মত কথা। বাস্তবতা হলো যে আপনার সাথে আমি কি চুক্তি করে কি পেলাম। তো এখন পর্যন্ত মালয়েশিয়া এবং চীন সফরের পরে আমি কার্যত কোনো অর্জন দেখতে পাচ্ছি না। আমি যেন মোটা দাগে কয়েকটা প্রশ্ন করি, হ্যাঁ অনেক কিছু নতুনত্ব আছে, অভিনবত্ব আছে। আজকেও সংসদে দেখলাম সরকার এবং বিরোধী দল টেবিল চাপড়িয়ে এই ভ্রমণ সফরটাকে উচ্ছ্বসিত ভূয়সী প্রশংসা করছেন। তার মানে এই নয় যে আমাদের বিশাল কোনো অর্জন হয়েছে, আমাদের সার্বভৌমত্বর বিশাল কোনো একটা প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছি, বা বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো প্যারাডাইম শিফট বা মেজর কোনো পরিবর্তন আসছে। সুতরাং এগুলি লাল কার্পেট সংবর্ধনা দিয়েছে, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে মিটিং হয়েছে, গ্রেট হলে সম্ভাবনা দিয়েছে। তো এগুলি দিয়ে আমি করবোটা কি? এখন আমরা সাধারণ মানুষ, দেশবাসীর কাছে প্রত্যাশা হবে বা চাহিদা আমরা জানতে চাইব যে এই সফরের পর, আমি কিন্তু নেগেটিভ কিছু বলছি না, আমি সরকারের ইতিবাচক দিকটা তুলে ধরতে চাই। যেমন নতুনত্ব আছে, এই এতদিনের একটা মিথ বলা যায় যে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার পরে আমাদের প্রতিবেশী দেশ ভারতকে দিয়ে শুরু করা, এবার সেটা হয়নি। তারপরে মালয়েশিয়া এবং চীনের সফর অবশ্যই নতুনত্ব ছিল, কিন্তু আমরা এবং এখানে অনেক কিছু মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করার মতো। যেমন এবার বহর সঙ্গী ছিলেন অনেক কম, তারপরে তিনি রাষ্ট্রীয় ক্যারিয়ার নিয়ে যান নাই, বিমান বাংলাদেশে নিয়ে বিশাল একটা খরচ করে এটা করেননি। এগুলি খুবই ইমপ্রেসিভ কথাবার্তা। কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বিবেচনা করব স্বামী হিসাবে নয়, বাবা হিসাবে নয়, ব্যক্তি হিসাবে নয়, আমরা তাকে বিবেচনা করব রাষ্ট্রনায়ক হিসাবে। সুতরাং আপনি ব্যক্তিগত জীবনে, সরকারি জীবনে আপনি আপনার ব্যক্তিগত যে
কার্যক্রম করছেন, অবশ্যই সেটা যে আটপৌরে জীবন তার জন্য প্রশংসা প্রাপ্তির বিষয়। কিন্তু আমরা দেখব যে পলিসি মেকিংয়ের ক্ষেত্রে, রাষ্ট্রের উন্নয়নের ক্ষেত্রে আপনার যে কর্মসূচি তাতে আমরা কী পেলাম। এখন সোজা দাগে বলি যে সোজা সাপটা কথা, যেটা এই ইয়েতে মালয়েশিয়া থেকে আশা করেছিলাম, এখানে শ্রম বাজারটা আমাদের বর্ধিত হবে। কিন্তু সেখানে আমরা দুটো জিনিস দেখলাম, যে যদি পরিস্থিতির উন্নতি হয়, নতুন করে শ্রম বাজার তারা বাড়িয়ে দেয়, তাহলে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং যারা অবৈধ শ্রমিক রয়েছে তাদেরকে বৈধতা দেওয়ার জন্য একটা ইতিবাচক মন্তব্য দিয়েছে। দ্যাটস অল। তো এখানে কিন্তু কার্যত কোনো অ্যাচিভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। দ্বিতীয়ত আসেন চীনের কাছে আমাদের যেটা প্রত্যাশা ছিল, দুইটা জায়গায় একজন ওয়ার স্ট্র্যাটেজির মানে সাবেক স্টুডেন্ট হিসাবে আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য 2 স্কোয়াড্রন মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট আমাদের দরকার। এটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি শুনেছি, অনেক বড় বড় কথা বলেছি। আমি একজন মানে ওয়ার স্টাডিজের স্টুডেন্ট হিসাবে বাংলাদেশের আকাশ নিরাপত্তা এবং মোট যে টোটাল যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেটার অবস্থা ব্যাখ্যা করতে রীতিমতো আটকে ওঠে, যেহেতু আমি ব্যাপারটা বুঝি। মানে এটা বললে আমার ভেতর কাঁপতে শুরু করে যে আমরা কোথায় আছি, আমরা কিভাবে আমাদের অস্তিত্ব রক্ষা করব। তো গত 4 বছর ধরে আমি টকশো করি এবং অনেক জায়গায় আমি একটা কথাই বলেছি, যদি বাংলাদেশের একটা মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট থাকতো তাহলে কিন্তু রোহিঙ্গা পশিন হতো না। এবং মিলিটারি ডেটারেন্স ক্রিয়েট করতে না পারলে কোনোদিন আপনি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবেন না। সেখানে আমাদের এরকম একটা প্ল্যাটফর্ম দরকার। তা আমরা শুনছিলাম যে চীন থেকে J-10JCর একটা 2টা স্কোয়াড্রন আসার কথা, প্রায় 24টা এয়ারক্রাফট। এটা 4.5 জেনারেশন এয়ারক্রাফট। এইটা থাকলে আপনি মনে করেন যে কোনো প্রতিকূল যে কোনো আপনার শত্রুকে আপনি একটা ধমকের উপরে রাখতে পারবেন। সুতরাং এই সফর থেকে আমরা এখন দেখলাম যে প্রতিরক্ষার ব্যাপারে সমঝোতা হয়েছে। সমঝোতা ইজ নাথিং, এমই ইজ নাথিং, এর কোনো আউটপুট নাই, 1 পয়সাও নাই। আপনি এই সব কথাবার্তা বলে বাংলাদেশের 18 কোটি মানুষকে করতে পারেন, কিন্তু আমরা যারা সামান্য লেখাপড়া করেছি আমাদের কানে শুনতে কষ্ট হয়। দিস ইজ নাথিং, এটাতে কোনো অ্যাচিভমেন্ট নাই। তো তাহলে যদি আমরা দেখি যে হ্যাঁ, অগাস্ট মাস থেকে এই 2টা প্ল্যাটফর্ম বা এই 10JC আনার ব্যাপারে আলোচনা শুরু হয়েছে, এটা একটা বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। দ্বিতীয়ত হলো পানির বিষয়ে, বা চীন তো এমন একটা দেশ, আমরা তো জানি না চীন বাংলাদেশে যে বিনিয়োগ করে এরকম পৃথিবীর 140টা দেশে করে, আমাদের সে খবর নাই। তো পৃথিবীর কোনো দেশ আর এই চীনের মতো এত ক্যাপাবল নয়। তাদের ট্রিলিয়ন ডলার রিজার্ভ। আপনি আজকেই চান, বাংলাদেশের একটা বড় গুণ আছে, ঋণ শোধে বা সুদ দেওয়াতে খুবই এক্সপার্ট, এবং চীন কেন, পৃথিবীর অনেক দেশ বাংলাদেশকে লোন দিতে খুবই আগ্রহী। তো সেখানে আপনি যদি চীনের কাছে টাকা চান তাহলে আপনাকে কিন্তু অনেক টাকা দিয়ে দেবে, সাথে সাথে দিয়ে দেবে। কিন্তু ওরা চায় একটু, এবার তো চীন স্পষ্টভাবে কয়েকটা ব্যাপারে বুঝিয়ে দিল যে টাকা চাইলেই পাওয়া যাবে না, এটার সাথে শর্ত পূরণ করতে হবে। দ্বিতীয়ত হলো যে আপনার এখানে বাংলাদেশ সরকার যেটা গত 9 ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার ইউএসের সাথে যে চুক্তিটা করেছে, এটা কিন্তু একটা বড় ধরনের প্রতিবন্ধকতা। এখানে জসমিয়া এবং আকসা নামে 2টা চুক্তি আছে, যা দীর্ঘদিন ধরে ইউএসএ চাচ্ছিল। বাণিজ্য চুক্তি, আমরা যতটুকু জানি বাণিজ্য চুক্তি হলেও এখানে প্রতিরক্ষার বিষয় আছে এবং এখানে কিছু নন ডিসক্লোজার ইস্যুজ আছে, যেটা এটা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে নয়, এটাও পৃথিবীর অনেক দেশের সাথে কিন্তু এই চুক্তি ইউএসএর আছে, যেখানে আপনি আপনার প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপারে যদি কোনো কিছু করতে চান তাহলে ইউএসএর মতামত নিতে হবে। আমরা দিব্য চোখে ইউএসএর 2টো জিনিস দেখেছি এক্ষেত্রে। একটা হচ্ছে গিয়ে বোয়িং কেনা, 24টার মতো বোয়িং কেনার একটা কথা হয়েছে। আর দ্বিতীয়ত হলো কৃষি এবং কৃষিজাত পণ্যের ক্ষেত্রে $3.5 বিলিয়ন একটা এগ্রিমেন্ট হয়েছে। এখন ভয়ানক যেটা যে বিষয়, এটা যদি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার না করত তাহলে কিন্তু বাংলাদেশের টেরিফ বসাতো 37%, এবং এইটা যদি করতো তাহলে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে যেত আজকেও। কারণ কি জানেন, আমরা যে ইউএসএ যে এক্সপোর্টটা করি, তাহলে এটা কি ইতিবাচক বাংলাদেশের জন্য? বাংলাদেশের জন্য ইতিবাচক নেতিবাচক আমি সেটা বলবো না। আমি বলবো যে বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার মানে মুখ ফুটে বলতে পারেনি যেটা জিনিস, কিন্তু সে সময় যদি 37% ট্যারিফ দিত, বাংলাদেশের অর্থনীতি এমন জায়গায় পৌঁছাতো আর মানে 50 বছর আমরা সোজা দাঁড়াতে পারতাম না। কারণ কি, আমাদের তো একটা ডাচ ডিজিজ আছে। ডাচ ডিজিজ হচ্ছে আমাদের রেডিমেড গার্মেন্টস, এবং রেডিমেড গার্মেন্টসের 80% যায় ইউএসএ। তো সুতরাং
এই শর্তগুলি মেনে নিয়ে আমি তো বলবো অন্তর্বর্তীকালীন সরকারকে এক জায়গায় সাবাসী দিব যে তারা ওইটা করেছে বলে ট্যারিফটা আপনার 19% নেমেছে জি, এবং সেই জন্য ব্রিগেডিয়ার জেনারেল বাংলাদেশের শামীম ইকবাল, আমি অর্থনীতিটা আপনার কাছে সুস্থ আবারও আছে। আসবো। আমি এখন একটু ফজলুল হালিম রানার কাছে যেতে চাই। উনি যেমনটি বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কিছু চুক্তি হয়েছে। এই এই যে অলরেডি তো অর্থনৈতিক করিডোরের কথা চীন বলেছে, এটির সাথে কি কোনো যুক্তরাষ্ট্রের চুক্তিতে কোনো জটিলতা প্রভাব পড়বে কিনা? দেখুন, আমার কাছে যেটা মনে হয় এটার সাথে আমাদের এই বর্তমান যে সফর প্রাইম মিনিস্টারের, সেটাও খুবই রেলিভেন্ট। কারণ হচ্ছে যে ইস্যুটা হচ্ছে চায়না ভার্সাস হচ্ছে গিয়ে আপনার ইউএসএ। তো ইউএসএর সাথে যেটা হয়েছিল, ইন্টারিম গভর্নমেন্ট যেটা করেছিল, সেটা হচ্ছে গিয়ে আপনার কাইন্ড অফ ট্রেড এগ্রিমেন্ট। আর এখন যেটা হচ্ছে, এই সফর নিয়েই কিন্তু বিভিন্ন রকমের একটা হাইপ তোলা হয়েছে এবং এক ধরনের আলোচনাই আছে যে এটা আমরা মানে খুবই পজিটিভলি, আমরাও দেখতে চাই পজিটিভলি, আনলেস আমরা মানে রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত। বাট আমরা এটাকে এ কারণে বললাম যে ধরুন যদি এই আপনি খুব সফরটাকে যদি এভাবে ফ্রেমিং করার চেষ্টা করেন যে ঠিক আছে, আমরা শুরু থেকে যে গল্প শুনেছি যে মানে ইন্ডিয়াকে উপেক্ষা করে কিংবা কেউ বলছেন যে ইগনোর করে চায়না সফর করা হয়েছে, কাজেই এইটা একটা কাজের কাজ হয়েছে। কিন্তু এখন এই কাজের কাজটা আসলে আমরা যেটা জানি ফরেন পলিসি কিংবা ইন্টারন্যাশনাল রিলেশনস, আসলে এটাকে কিভাবে ব্যাখ্যা দেওয়া যায় কিংবা বিশ্লেষণ করা যায়, সেটা হচ্ছে যে যদি এই সফরটা বেশ কয়েক জায়গায় আমরা এটা বলেছি যে যদি এটা স্ট্র্যাটেজিক হেজিং হয়, অর্থাৎ আপনি ইন্ডিয়া একটি বড় রাষ্ট্র, আমেরিকা একটি বড় রাষ্ট্র, চায়নাও একটি বড় রাষ্ট্র কিংবা বৃহৎ রাষ্ট্র, বৃহৎ শক্তিধর রাষ্ট্র, কাজেই আপনি এদের মধ্যে একটা ব্যালেন্স করার জন্য আপনি স্ট্র্যাটেজিক হেজিং করেছেন কিংবা একটা মুভ করেছেন, সেটা ঠিক আছে। কিন্তু যদি এটা এরকমটা হয় যে কোনো কারণে আপনি এটাকে আমরা ইন্টারন্যাশনাল রিলেশনসের ভাষায় যেটা বলি আর কি, ব্যান্ড ওয়াগনিং কিংবা টিল্ট হওয়া একটা পার্টিকুলার কান্ট্রির প্রতি, যদি সেরকমটা যদি আপনি করে থাকেন যে না আমি আসলে ইন্ডিয়াকে ইগনোর করে কিংবা আপনার যে প্রশ্ন যে ইউএসএ কে ইগনোর করে ট্রেড ডিল টিল ইন্টারিম করেছে সেটা আমি সব বাইপাস করে আমি শুধু চায়না সেন্ট্রিক হব, তাহলে কিন্তু আপনি সমূহ বিপদ ডেকে আনতেছেন। কাজেই এই সফরের এমনিতে যে ইস্যুগুলো রয়েছে সেগুলো নিয়ে জনমানুষের মধ্যে এক ধরনের যেটা বলছি যে হাইপ থাকবে, মানুষ এটাকে প্রেইজ করবে যেহেতু সরকারের প্রথম সফর, সেগুলো ঠিক আছে। কিন্তু প্রাপ্তির জায়গায় আমরা অফিসিয়াল যে স্টেটমেন্ট, সেই জায়গায় হচ্ছে ফরেন সেক্রেটারি এই সফরের আগে তিনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে আমাদের 13টি এমওইউর কথা, অর্থাৎ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এবং তিনি কিন্তু দুটো এগ্রিমেন্টের কথা বলেছেন এবং একটি অ্যাকশন প্ল্যানের কথা বলেছেন এবং পাশাপাশি আরেকটি প্রোটোকলের কথা বলেছেন। কিন্তু এখন সফর শেষ হবার পরে যদিও আমরা আপনার অফিসিয়াল প্রেস ব্রিফিং জানি না, কিন্তু গণমাধ্যমের সূত্রে এখন পর্যন্ত যে ডেটা পাচ্ছি তাতে কিন্তু এই যে দুটো এগ্রিমেন্ট, তারপরে হচ্ছে একটি অ্যাকশন প্ল্যান কিংবা হচ্ছে আরেকটি যে প্রোটোকল, সেটা নিয়ে কিন্তু তারা সবাই নীরব রয়েছেন। তার মানে হচ্ছে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো কোনো রকমের ক্লারিফিকেশন নেই। এখন কথা হচ্ছে যে এমওইউ বলতে আপনি আসলে কি বুঝেন। এমওইউ যে 13টি হয়েছে, এমওইউ হচ্ছে দেখুন এটা হচ্ছে গিয়ে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, এটা আপনি বলতে পারেন যে কাইন্ড অফ এক ধরনের পলিটিক্যাল এবং হচ্ছে গিয়ে পলিসিগত আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ আপনার রাজনৈতিক এবং নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন আপনি, কিন্তু আপনাকে এটা এক্সিকিউট করতে হলে আপনাকে তো এটা বাইন্ডিং করতে হবে কিংবা ট্রিটি করতে হবে, আপনি তো সেটা করেননি। এখন এ ধরনের আলোচনা কিন্তু বাংলাদেশের সাথে মনে থাকার কথা আপনাদের, বিভিন্ন সরকারের সময় আমরা ব্যাক টু ব্যাক দেখি যে আমাদের সাথে বেলারুশেরও অনেক এমওইউ ছিল, কিন্তু বেলারুশের সাথে এর পরে বাংলাদেশের কি হয়েছে এদেশের জনগণ কিন্তু কেউ জানে না। কাজেই এখন এই এমওইউ যদি ওই রকমের এমওইউ হয় তাহলে এর রেজাল্ট, আপনার যে প্রশ্ন যে আপনার এই ট্রেড এগ্রিমেন্টের এগেনস্টে গিয়ে চায়নার সাথে, সেটা আমি পরে আসতেছি, কিন্তু তার আগে মালয়েশিয়াতে আপনি যেটা করলেন সেটা হচ্ছে মালয়েশিয়ার সাধারণ মানুষ যারা, জনগণ যারা, তারা দুটো জিনিস জানে, সেটা হচ্ছে সেখানে আমাদের একটা শ্রম বাজার রয়েছে এবং সেখানে আমাদের অবৈধ অভিবাসী রয়েছে। দুটো ইস্যুই ছিল যে আমরা শ্রম বাজারকে আমরা ওপেন করব, অর্থাৎ নতুন করে চালু করব, কারণ 24 সালের পর থেকে সেটা বন্ধ রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সফরের পরে আমরা কি এমন কোনো বাইন্ডিং কিংবা এগ্রিমেন্টে গিয়েছি যে এটা ওপেন হবে? না, বরং সেখানে তাদের গভর্নমেন্ট থেকে মানে মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ইট উইল টেক টাইম এবং সময় লাগবে এবং এটা যাচাই বাছাই করা হবে। আর যে অবৈধ অভিবাসী রয়েছে ধরুন 2000+, তো এই নাম্বার যারা আমাদের দেশের সন্তান, আমাদের দেশের নাগরিক, আমাদের স্বজন যারা, তারা ওখানে গিয়ে বিভিন্ন কারণে অবৈধ হয়ে পড়েছেন, কিন্তু তাদেরকে বৈধ করার জন্য
আমাদের সরকারের তরফ থেকে এই সফরে যে ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে সেটাতে মালয়েশিয়া কিভাবে রেসপন্স করেছেন, মালয়েশিয়া কিন্তু সেটাকে রেসপন্স করেননি। এখন যদি আপনি মনে করেন যে না আপনার ওই টিআরপির জন্য যে হাবিব ওয়াহিদের গান দিয়ে আমার বন্ধু মহাজাদু জানে, হ্যাঁ এটাই যদি আপনি মনে করেন যে বাইলেটারাল আপনার হচ্ছে গিয়ে সফর এবং সাকসেস কিংবা তাহলে আসলে এইটা নিয়ে আলোচনার কিছু নাই। জি, আর ফজলুল যদি হালিম, আমরা আবারও আসবো আলোচনা, এখন একটি আমি একটু বিরতির সময় আছে। আচ্ছা ঠিক আছে, আমরা বিরতির পরে আবার আবারও আসছি। আসবো। জি। জি। দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি দেশ সন্ধ্যায়। আবারও আমন্ত্রণ দেশ সন্ধ্যায়। ফজলুল হালিম রানা, আমরা আলোচনায় ফিরতে চাই। যেমনটি বলছিলেন যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমার বন্ধু মহাজাদু জানে গান নিয়ে আপনি বলছিলেন, আপনি আপনার বক্তব্য কন্টিনিউ না, করুন। এখন সেটা হচ্ছে যে ধরুন এটা একটা পলিটিক্যাল গেস্টার, এটাকে আমি পজিটিভলি নিচ্ছি। এবং ধরুন এখানে আমি এটা বলার জন্য বলছি, এখান থেকে বাংলাদেশে যারা ফরেন ডেস্কে এই টিমে যারা কাজ করেন তাদেরও শেখার আছে, সেটা আমি নেতিবাচকভাবে বলছি না। কিন্তু আমি বলছি যে এটা দিয়ে আপনি যদি মনোবৃত্তি পূর্ণ করতে চান যে এই সফরে আমার অর্জন এটা, তাহলে তো হবে না। কারণ আমি পার্টিকুলার যে জায়গাগুলো বললাম মালয়েশিয়া নিয়ে, বা সেখানে তো আমার সাকসেস নেই। এবং অফিসিয়ালি কিন্তু এখন পর্যন্ত আমি কিন্তু আবারও বলছি, গণমাধ্যমের সূত্রে যতটুকু আমরা জানতে পারি, তো সেখানে ওই এমওইউ আমার ধারণা যে মানুষ এখন এটা শুনে বা মানে শিখতে পারলেন। এবার এতবার এই শব্দগুলো এসেছে গণমাধ্যমে যে জনগণও এটা বুঝতে পেরেছেন, এখন রেজাল্টও তো জনগণ জানতে এটার চাইবেন, বাস্তবায়ন কতটুকু হবে বাস্তবায়ন এটা নিয়ে আমরা কতটুকু, রাইট। সন্দিহান আছি। ঠিক তেমনি এবার আসলে আপনি চীনের প্রসঙ্গে গেলে আমার কাছে যেটা মনে হয়, সব থেকে আমরা সবাই জানি যে এই মুহূর্তে চীন হচ্ছে আপনার সব থেকে টেকনোলজিক্যালি অ্যাডভান্স একটা কান্ট্রি, এবং সে কিন্তু বিট করতেছে ইউএসএ কে। তো সেই জায়গায় আপনি যদি বলেন যে সেখান থেকে আমি কৃষি কিংবা শিক্ষা এই সব বিষয় নিয়ে আপনার চীনের সাথে কাজ অতীতের গভর্নমেন্টগুলোও করেছে, এটা নতুন করে করার কিছু নাই। কিংবা হচ্ছে কি আপনার বিনিয়োগ কিংবা হচ্ছে যেমন এই সফরকে আমরা বলছি বিভিন্ন জায়গায় যে এটা ইকোনমিক ডিপ্লোমেসি কিংবা ডেভেলপমেন্ট ডিপ্লোমেসি, তো এইটা বড় কোনো ইস্যু না। কারণ চায়নার অর্থ আছে, যেটা শামীম ভাই একদম সঠিক বলেছেন, যে সে ইনভেস্ট করবে, সে বাংলাদেশে করুক আর 140 কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে তারা হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় আফ্রিকা থেকে শুরু করে সব জায়গায় তারা ইনভেস্টমেন্ট করে, তাদের টাকা আছে। এখন আপনি এখানে যদি এগুলোকে খুব বড় করে দেখেন, আমার মনে হয় না যে গ্রিন টেকনোলজি, গ্রিন এনার্জি এগুলো যেমন নতুন ফেনোমেনন, ঠিক তেমনি সেমিকন্ডাক্টর রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে। না, আমার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে মিয়ানমার হয়ে বাংলাদেশ চীন একটা অর্থনৈতিক করিডোর প্রস্তাব দিয়েছে। এখন আমার কথা হচ্ছে এই সিদ্ধান্তটা আপনি কিভাবে দেখবেন, আর প্রাপ্তি আর চ্যালেঞ্জ কি এটা আসলে বাস্তবায়নের ক্ষেত্রে? আমার কাছে দেখুন এগুলো মনে হয় যে কোয়াইট অ্যাবসার্ড। কারণ হচ্ছে গিয়ে এরকমের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ তাদের অলরেডি রয়েছে, এবং তারাও এখানে দ্বিতীয়টা করবেন কিনা ইনভেস্টমেন্ট। কারণ আপনি জানেন যে তিস্তা মহাপরিকল্পনা কিন্তু লাস্ট 15 না, ইয়ার্স, প্রস্তাব তো বেজিং থেকে এসেছে। সেই একই বাংলাদেশ, কথা বলছি হ্যাঁ, যে তিস্তা মহাপরিকল্পনার প্রস্তাবও কিন্তু তাদেরই ছিল, এবং এটা কিন্তু আমরা অলমোস্ট হচ্ছে গিয়ে 15 ইয়ার্স আমরা ওয়ার্কিং করতেছি, বাট এটার কোনো ফিজিবিলিটি টেস্ট নেই এখন পর্যন্ত, এবং এটার কোনো প্রকৌশলগত যে দিক তার কোনো বাস্তবায়ন নেই। এবং এই সফরেও কিন্তু এটা নিয়ে কোনো আপনার এমওইউ নেই, কোনো এগ্রিমেন্টও নেই, কোনো প্রোটোকলও নেই, এবং হচ্ছে গিয়ে কোনো অ্যাকশন প্ল্যানও নেই। কাজেই এইটা প্র্যাকটিক্যালি আপনি কতটা এক্সিকিউট করতে পারবেন তার উপরে না আপনার সফলতা বা ব্যর্থতার বিষয়। ঠিক তেমনি আপনি যেটা বলছেন, এখন তারা যেটা প্রস্তাব করেছে যে চীনের একটা শহর থেকে তারপরে হচ্ছে মিয়ানমার হয়ে চিটাগং খুব সম্ভবত, অর্থাৎ আপনার যেটাকে আমরা বলতে পারি যে স্থলপথে একটা যোগাযোগ, সহজভাবে বলতে গেলে। কিন্তু সেই জায়গা এক্সিকিউট করা আমার মনে হয় না যে সাউথ এশিয়াতে এখন জিওপলিটিক্যাল যে আনরেস্ট চলতেছে এবং আমাদের যে জিওপলিটিক্যাল লোকেশন, সেইটাকে কেন্দ্র করে এখানে ইন্দো প্যাসিফিকে আপনার বড় বড় রাষ্ট্রগুলো লাইক ইউএসএ, তারপরে হচ্ছে গিয়ে আপনার তুর্কিয়ে, এরপরে হচ্ছে গিয়ে আপনার চীন, তারপরে হচ্ছে নেইবারিং কান্ট্রি ভারত, এই সব কিছুকে আপনি মানে ব্যালেন্স করে এটা করতে পারলে সেটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। কিন্তু এইটা প্র্যাকটিক্যালি আমার মনে হয় না, বা প্র্যাগমেটিক মনে হয় না আমার কাছে। বরং এগুলো হচ্ছে ধরুন এক ধরনের পলিটিক্যাল রেটরিক, তাদের দেশের জন্য, আমাদের দেশের জন্য আমরা এগুলো বলছি যে আমাদের এই অ্যাচিভমেন্ট হতে যাচ্ছে এই সফরে, কিন্তু কার্যত জনগণ কিন্তু তার দরকার মালয়েশিয়ায় ভিসাটা, সে মালয়েশিয়া যেতে চায় শ্রমিক হিসাবে, তার প্রত্যাশার জায়গা কিন্তু এতটুকু। সরকারের করার জায়গা হচ্ছে এটা যে হ্যাঁ আপনি যেতে পারবেন, আপনার জন্য বা আমার দেশের নাগরিকদের মধ্যে আমি 5,000 হোক, 10,000 হোক, অথবা 15,000 হোক, এই মানুষের জন্য আমি ভিসাটা রিওপেন করেছি, অথবা আমার ওইখানে যে সন্তান যারা
ইলিগাল রয়েছে তাদেরকে আমি লিগাল করেছি। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি যেতে পারবেন, কিন্তু এর বাইরে আপনি যদি বলেন যে এই সফরের অন্য বিষয়গুলো তো সাধারণ মানুষ বা জনগণের জন্য, কিংবা আমাদের দেশের আমরা যারা একদমই মানে সাধারণ মানুষ, আমাদের জন্য তো এই বড় বড় বিষয়গুলো না। আপনি এই যে কথা বললেন যে এই করিডোর এক্সিকিউট করতে গেলে আপনি যদি আজকেও শুরু করেন তাও তো মিনিমাম 10 to 15 ইয়ার্স লাগবে। তো এইটার আউটকাম তো জনগণ কখন দেখবে? এখনকার জেনারেশন তো দেখতে পারবে না। হ্যাঁ, হতে পারে যেটা একটা পজিটিভ ইনিশিয়েটিভ তাদের তরফ থেকে, কিন্তু এর আগের যেটা রয়েছে সেটার আপনি তো রেজাল্ট পাচ্ছেন না। আপনি তো তিস্তা মহাপরিকল্পনা করতে পারেননি, এবং আমি আপনাকে বলি এটা এতটাই মানে ট্রান্সবাউন্ডারি ওয়াটার শেয়ারিং তো, এবং এটা এতটাই কমপ্লেক্স একটা ইস্যু, এবং আমার ধারণা যে এটা খুব সহজে তারা পারবেন বলে আমার মনে হয় না। জি, ফজলুল হালিম রানা, আপনাকে ধন্যবাদ। আমি এবার ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল আপনার কাছে যেতে চাই। উনি যেমনটি বলছিলেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে, এটি আসলে কেন হচ্ছে না, এর পেছনে আসলে বড় বাধা কি? আচ্ছা, এই উত্তর দেওয়ার আগে আপনি যেহেতু বেল্টন রোডের ব্যাপারে একটা করিডোর প্রস্তাব জি, দিয়েছে, এটার অর্থনৈতিক ব্যাপারে একটু বলি। জি, sure। আমি 2016 সালে চীনে 1 বছর সর্বোচ্চ স্ট্র্যাটেজিক একটা ট্রেনিং করি, ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি তাদের, এবং তখন এটা নিয়ে খুব আলোচনা হতো। আমি এখন বলি যে চীন তার অচল পয়সাটা বাংলাদেশের উপর চালিয়ে দিতে চেয়েছে। বেল্টন রোড ইনিশিয়েটিভ 2013 সালে, আপনি জানেন শি জিনপিং সারা জীবন যতদিন জীবিত থাকবে ততদিন প্রেসিডেন্ট থাকবে, এটা নিশ্চয়ই আমরা জানি। বেল্টন রোডের 6টা রুট আছে, কোনো রুটে সফল হতে পারে নাই। সুতরাং এইটা তাদের এখন নেক্সট টার্গেট, এটাকে যদি কোনোভাবে সফল করা যায়। বেল্টন রোডের সবচেয়ে সফল যে রুট ছিল এটা ছিল চায়না পাকিস্তান গোয়েদার পর্যন্ত। এখানে $46 বিলিয়ন খরচ করেছে চীন। এই প্রজেক্টটা কিন্তু হ্যাং আপ, তারা সফল করতে পারেনি। তাহলে এইটা বাদে দ্বিতীয় কোনো রোড তারা এস্টাবলিশ করতে পারে নাই। সুতরাং এইটা শি জিনপিংয়ের তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে বেল্টন রোড। তো সুতরাং সেই 6টা রুটের মধ্যে একটা হচ্ছে কুনমিং হয়ে মিয়ানমার হয়ে বাংলাদেশ। আচ্ছা, এখন আসেন, এটা যদি চীনের উদ্যোগ হয়, আমরা যদি করি, তাহলে অবশ্যই আমরা উপকৃত হব, এতে কোনো সন্দেহ নেই। এখানে কিন্তু আপনার কানেক্টিভিটিটা, যেমন আমাদের বাংলাদেশের মানে থেকে টেকনাফের উপরে একটা জায়গা আছে, এখান থেকে শুরু করে আপনার মিয়ানমার হয়ে কুনমিং পর্যন্ত। আপনি জানেন যে সিতওয়ে যে আরাকানের যে রাজধানী, এখানে কিন্তু চীন এখান থেকে পাইপ লাইনের ভিতরে আপনার গ্যাস এবং তেল নিয়ে যায়, মিডল ইস্ট থেকে যা নিয়ে আসে। সো আপনি রেল কমিউনিকেশন বলেন, আপনার টেলিকমিউনিকেশন বলেন, রোড কমিউনিকেশন বলেন, সব কিছুতে একটা কিন্তু বিরাট একটা সাফল্য আসবে, এবং বাংলাদেশ এখানে বড় ধরনের বেনিফিট পাবে, কোনো সন্দেহ নেই চীনের পরে। কিন্তু চীনের কিন্তু একমাত্র যদি এটাকে এস্টাবলিশ করতে পারে তাহলে কিন্তু শি জিনপিংয়ের মুখ রক্ষা হয়, আমি সেটা ওইভাবে বলছি। তার মানে কি, পৃথিবীর কেউ যেটা পারছে না সেটা এখন চীন আমাদেরকে অফার করছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, এখন যে আরাকানের যে ডাইনামিক্স, এখানে জানেন যে 90% জায়গা কিন্তু আরাকান আর্মি দখল করেছে, মাত্র সিতওয়ে বা যে রাজধানী এইটা দখল করতে পারে নেই। এটা কেন পারে নাই? এখানে ভারতের ইন্টারেস্ট আছে, এখানে চীনের ইন্টারেস্ট আছে, এখানে জান্তা সরকারের ইন্টারেস্ট আছে, এবং এখানে আপনার আরাকান আর্মির তো আছেই। আচ্ছা, আপনি বলেন যে এই যে চীন তো আমাদেরকে রোহিঙ্গা ইস্যু ব্যাপারে আমাদেরকে সাবাসী দিয়েছে, পিঠ চাপড়ে দিয়েছে। এই নাটক তো আমরা গত 2017 থেকে দেখে আসছি। একমাত্র দেশ যদি রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য হেল্প করতে পারে সেটা চীন। কিন্তু যখন রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রসঙ্গ আসলো, তখন কোনো দেশ আমাদের পাশে দাঁড়ায়নি, না চীন না ভারত ইত্যাদি ইত্যাদি। চীনের সাথে মিয়ানমারের বাউন্ডারি প্রায় 3,500 কিলোমিটার, সেখানে রোহিঙ্গা প্রবেশ করেছে 3,000। ভারতের সাথে মিয়ানমারের বাউন্ডারি 1,650 কিলোমিটার, সেখানে প্রবেশ করেছে 7,000 8,000 ইত্যাদি ইত্যাদি। আমাদের সাথে মাত্র 172 কিলোমিটার প্রবেশ করেছে 11 লক্ষ। দিস ইজ দ্য ডিফারেন্স। এবং আমি আপনাকে আজকে বলে রাখছি, রোহিঙ্গা একজনও ফেরত পাঠাতে পারবে না, ফুল স্টপ। কারণ কি, এটার যে ডিপ্লোমেসি, এটা হলো 1.5 ট্র্যাক ডিপ্লোমেসি। বাংলাদেশে যারা রাষ্ট্র চালান তারা 1.5 ট্র্যাক ডিপ্লোমেসি বুঝেনে না। এ পর্যন্ত কোনো কারণ ছিল না এতগুলি মানুষকে আমন্ত্রণ দিয়ে নিয়ে আসার জন্য, রাখার জন্য। আমাদের নিজেদের লোকজন ভূমধ্য সাগরে ডুবে মরছে, আমাদের গণকবর আমাদের লোকজন আবিষ্কার হচ্ছে। আপনি জানেন আমাদের প্রবাসীদের গড় আয়ু মাত্র 37 বছর, প্রতিদিন যে 4-5টা করে লাশ আসে প্রবাস থেকে আমরা জানি। তাদের বিনিময়ে আপনি এখন 11 লক্ষ লোককে এখন পালছেন, এবং প্রত্যেক বছর 72,000 কোটি টাকা
এদের পেছনে খরচ করতে হচ্ছে। সুতরাং একটা সমাধান আছে, সেটা হচ্ছে যদি সিটিওকে ইন্টারন্যাশনাল সিটি ডিক্লেয়ার করা যায়, তাহলে সম্ভবত জান্তা সরকার, আরাকান আর্মি, চীন, ভারত এবং বাংলাদেশ সবাই হয়তোবা এটাতে রাজি হতে পারে। এখন আপনার প্রশ্ন ছিল সম্ভবত, আমি ভুলে গেছি বাই দিস টাইম আপনার প্রশ্ন ছিল অর্থনৈতিক করিডোর নিয়ে আপনি বলছিলেন। অর্থনৈতিক করিডোরের ব্যাখ্যাটা দিলাম, আপনি তিস্তা প্রসঙ্গ বলছিলেন। তিস্তা প্রকল্প কেন বাস্তবায়ন, মানে এর পেছনে বড় বাধা কি? বড় বাধাটা হচ্ছে ভারত বাংলাদেশ যে সম্পর্ক। আমি এর আগে অনেক শোতে বলেছি যে যদি তিস্তাকে নিয়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোনোদিন চুক্তি স্বাক্ষর হবে, ওটি হবে বাংলাদেশ ভারতের সবচেয়ে মধুরতম দিন, কোনো সন্দেহ নাই। আমি এখন দেখি যে তিস্তা বিষয়টা, আপনি ভারতের সাথে বাংলাদেশের যে, আপনি জানেন আন্তর্জাতিক নদী ভারত বাংলাদেশের সাথে কতটা, 54টা আমরা জানি। পৃথিবীতে মোট আন্তর্জাতিক নদী হচ্ছে 260টি এবং আমাদের বাংলাদেশে 1/5 তাহলে পৃথিবীর কোনো দেশ যদি তার পানির অধিকার হিস্সা আদায়ের জন্য স্বাক্ষর করা উচিত ছিল, তাহলে বাংলাদেশ শুড হ্যাভ বিন দ্য ফার্স্ট কান্ট্রি। কিন্তু 2025 সাল পর্যন্ত বাংলাদেশ এখানে স্বাক্ষরই করেনি। চিন্তা করতে পারেন, 2014 সালে ভিয়েতনাম 35তম দেশ হিসেবে স্বাক্ষর করে। আমরা 54টা নদীর মধ্যে মাত্র 3টা নদীতে আমাদের স্বাক্ষর হয়েছে, এক গঙ্গা চুক্তি। আমি বিস্তারিত যাব না, এই ডিসেম্বর এটা শেষ হতে যাচ্ছে। এখানে যে প্রতিশ্রুত পানি তার মাত্র 52% পানি আমরা পাই। দ্বিতীয় আসেন ফেনী নদী, বাংলাদেশের একমাত্র নদী যেটা বাংলাদেশ থেকে সাবরুমে পাস করেছে, মানে প্রবেশ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতা দেখিয়ে সেখানকার সাবরুমের অধিবাসীদের প্রতি সেকেন্ডে 1.82 কিউসেক পানি প্রত্যাহারের সুযোগ দিয়েছেন, যেটা অনেক রহিমপুর খাল দিয়ে এবং এখানে মেশিন বসিয়ে আরও বেশি পানি প্রত্যাহার করছে। তৃতীয়ত আসেন কুশিয়ারা নদী, 2023 সালের 6 সেপ্টেম্বর হাসিনা এবং মোদির মধ্যে এক স্বাক্ষর হয়, সেখানে কুশিয়ারাকে গলা টিপে হত্যা করে ভারতকে ট্রানজিট দেওয়া হয়েছে। তার মানে এই যে বাকি তিনটা নদীর কথা বললাম, বাকি 52টা নদীর কোনো খবর নাই। ফারাক্কা বাঁধ করার জন্য প্রতি বছর বাংলাদেশের ক্ষতি হচ্ছে 5,000 কোটি টাকা। সুতরাং তিস্তা ব্যাপারে আমরা এতদিন রাজনৈতিক ঘোষণা আমরা দেখে আসছি। আমি তিস্তাপাড়ের মানুষ, আমি আমার এলাকা, আমি জানি মানুষের কি কষ্ট। আমরা সরকারকে বলেছি আন্তরিক হন, আপনার ঘোষণার দরকার নাই, রঙিন স্বপ্ন দেখানোর দরকার নাই, খালি বলেন যে তিস্তা এই আলোচনার জন্য 1 কোটি টাকা আমরা বরাদ্দ দিলাম। এই আলোচনা শুরু হলো, কাজ শুরু হলো। বাইরের থেকে এক্সপার্ট আনার কোনো প্রয়োজন নাই। তিস্তার থেকে বড় মহাপরিকল্পনা বাংলাদেশের লোক আছে, আপনি বাংলাদেশ সেনাবাহিনীকে দেন, পৃথিবীর বিভিন্ন জায়গায়। সুতরাং ভারতের সাথে বাংলাদেশের, ভারত কিন্তু আবার 1977 সালে পানি প্রবাহের স্বাক্ষরকারী দেশ নয়। আপনি অপারেশন সিন্দুরের শুরুটা দেখেছেন, শেষ কিন্তু দেখেন নাই। তাহলে এই ক্ষেত্রে ভারত বড় বাধা আপনি বলতে চাচ্ছেন? অবশ্যই ভারত বড় বাধা, একতরফাভাবে সমস্ত পানি তুলে নিচ্ছে, কোনো হিসাব নাই তো। আপনি এই যে এখন পদ্মা ব্যারেজ হতে যাচ্ছে বাংলাদেশে, আন্তর্জাতিকভাবে মানে আমাদের এত বড় বাজেট নিয়ে প্রথম বাংলাদেশে নিজস্ব অর্থায়নে এটা প্রজেক্ট করছে। আমার পড়াশোনা বলছে এটা আমাদের গলার কাটা হতে যাচ্ছে। এখন ভারতের প্রত্যেক বিজ্ঞানীকে, প্রত্যেক পরিবেশবিদকে, পানি বিশারদকে জিজ্ঞাসা করেন, ভারত এখন আন্দোলন হচ্ছে ফারাক্কা বাঁধ রিমুভ করার জন্য। আমরা লোয়ার রাইপানির দেশ, ভাটির দেশে আমাদের জলাধার দরকার আছে, কিন্তু উজানের যে দেশ, আপনি জানেন যে ভারতে মোটামুটি 300টা বড় বড় বাঁধ এবং স্থাপনা আছে, যার কারণে পুরো ইউরোপ জুড়ে এখন ড্যাম রিমুভাল ফেস্টিভ্যাল হচ্ছে। শুধুমাত্র ফিনল্যান্ডে হিতুলানজকি একটা নদী আছে, তার উপরে 3টা বাঁধ তারা ভেঙে দিয়েছে এবং আগামী 2030-এর মধ্যে 25,000 কিলোমিটার। ইউরোপের মানুষ যে কি উৎসব এটা পালন করছে, আর আমরা দক্ষিণ এশিয়ার সব আবর্জনা জিনিস নিয়ে আমরা কাজ করছি। পুরো পৃথিবীতে যেখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বাদ দিয়েছে, সেখানে আমরা সৎসাহ নিয়ে, কত উৎসাহ নিয়ে রূপপুরে করছি। পুরো ইউরোপ যেখানে বাঁধ ভেঙে ম্যাসাকার করে দিচ্ছে যে না, নদীর গতিপথ কোনো সময় বন্ধ করতে নাই, আর আমরা সেখানে উৎসাহ নিয়ে করছি। বাট এই যে উপরে বাঁধ নিয়ে তারা যে সুবিধা নিচ্ছে, কিন্তু লোয়ার রাইপারেনের দেশ হিসেবে আমাদের যে সুবিধা আমরা তো পারি নেই। সুতরাং তিস্তাতে একটা দারুণ জিনিস আছে, সেটা হলো তিস্তা যদি, এটা তো একটা চাইনিজ একটা কোম্পানি পাওয়ার চায়না, 2016 সালে যখন চায়না প্রকাশ করলো, সাথে সাথে ভারত কিন্তু রাজি হয়ে গেল যে না আমরা করব। এটা নিয়ে গন্ডগোল চললো। 2019 সালে পাওয়ার চায়না কনস্ট্রাকশন কোম্পানিকে দায়িত্ব দেওয়া হলো। 2টা কোম্পানি কাজ করেছে, মার্ক এবং বেন। এই 2টা কোম্পানি যে করেছে, তারাই বলেছে যে এখানে এই দরকার 8 মিটারের মতো খনন করতে হবে, তাহলে 7 থেকে 10 লক্ষ লোকের কর্মসংস্থান হবে, স্যাটেলাইট সিটি হবে, 2 পাশে বাঁধ হবে, আরও হোয়াট নট, মানে এটা আপনার ওই চীনের গোয়াংজুর মতো একটা শহর হবে, ইত্যাদি ইত্যাদি। আসলে কিন্তু কথা সত্য, কিন্তু
তিস্তা যদি আমরা 8 থেকে 10 মিটার খনন করি তাহলে একটা ন্যাচারাল একটা পানির লেয়ার আছে, এইটা যদি সংযুক্ত হয় তাহলে কিন্তু ভারত থেকে আমাদের পানি আনার প্রয়োজন নাই, না দিলেও আমরা এটা চালাতে পারবো। যেখানে আমাদের 1987 সালে যখন গজলডোবা বাঁধ করা হলো তার আগে তিস্তাতে পানির প্রবাহ ছিল 6000 কিউসেক মিটার, এবং যেটা গজলডোবা বাঁধ হওয়ার পরে এটা 2000 কিউসেকে নেমে আসলো। চিন্তা করছে 3 ভাগের 1 ভাগ। এখন ভার্চুয়ালি শুষ্ক মৌসুমে মাত্র 300 কিউসেক পানি আসে, কোথায় 6000 আর কোথায় 300। যখন গজলডোবা বাঁধ হলো তখন বাংলাদেশ এটার প্রতিবাদ করলো না, তখন তিস্তা বাদ দিয়ে ধরলা থেকে পানি তোলা শুরু করলো, এবং এরপরে ধরলা এবং তিস্তার মাঝে, এই দুইটা নদীর মাঝে যত নদী আছে একতরফাভাবে পানি তোলা শুরু করলো। সুতরাং পানি একতরফাভাবে এমনভাবে, যখন আপনার 2011 সালে মনমোহন সিং যখন বাংলাদেশে আসলেন তখন তিস্তা কিন্তু 15 বছরের জন্য চুক্তি প্রায় হয়ে যায়। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দিলেন। ভারতের সাংবিধানিক সমস্যা এটি, ভারত পানির মতো বিষয়টাকে রাজ্য সরকারের কাছে দিয়েছে। কেন রে বাবা? তাহলে সার্বভৌমত্ব দেশ হিসেবে বাংলাদেশ একবার কলকাতার সাথে একবার দিল্লির সাথে দফারফা করতে যাবে? তারা বলে যে পশ্চিমবঙ্গ রাজি হচ্ছে না, তা রাজি না হচ্ছে আপনারাই সেটা ঠিক করেন। সুতরাং ভারতের ক্ষেত্রে এই বিষয়টা একটা জটিল বিষয়। অন্যান্য বিষয়গুলোকে আমি গুরুত্ব দেই না, যে এর পাশে চিকেন নেক, এগুলি আমি মনে করি না গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমি যেটা মনে করি যে বারবার দেখুন, এবার বাজেটেও নর্থ বেঙ্গলে 1% বাজেট ঘোষণা করা হয় নাই। এখন উন্নয়ন বঞ্চনা তো কিছুটা শুরু হয়ে গেছে। আপনার বগুড়া এখন সব হচ্ছে, আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে, যার কোনো প্রয়োজন আমি এখনও দেখি না। যদি বাংলাদেশে আর কোনো আন্তর্জাতিক বিমানবন্দর হওয়া দরকার হয় সেটা হওয়া উচিত লালমনিরহাট, ওখানে একটা ব্রিটিশ আমলের এয়ারপোর্ট আছে, বা এখান থেকে সবচেয়ে 45 কিলোমিটার দূরে চীন, এতগুলি দেশ ওখানে। জেনারেল শামীম কামাল, আমরা আবারও আসবো, একটি বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যায় নিচ্ছে একটি ছোট্ট বিরতি। আবারও আমন্ত্রণ দেশ সন্ধ্যার আয়োজনে। আমরা যেমন বিরতির আগে বলছিলাম তিস্তা প্রকল্প নিয়ে, যেমন বলছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল বলছিলেন ভারত বড় বাধা, এক্ষেত্রে সরকারের আসলে করণীয় কি আপনার কাছে? ফজলুল হালিম রানা, আপনার কাছে আমি জানতে চাই। না, আমার কাছে যেটা মনে হয় যে দেখুন, এটা প্রায়ই বলি আমি, সেটা হচ্ছে যে আপনার ফরেন পলিসি আবেগের বিষয় নয়। হ্যাঁ, আবেগ দিয়ে আপনার দেশের রাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারণ করা যায় না। কারণ হচ্ছে আপনি একটা পার্টিকুলার কান্ট্রি সেন্ট্রিক যদি হয়ে যায় আপনার ফরেন পলিসি, তখন হচ্ছে গিয়ে আপনি আপনার যে অবজেক্টিভস সেগুলো তো আপনি অ্যাচিভ করতে পারবেনই না, বরং হচ্ছে গিয়ে আপনি আপনার এখানে অনেক রকমের পলিটিক্যাল আনরেস্ট হতে পারে, সেইগুলো আমি বিস্তারিত বলতে চাচ্ছি না। পাশাপাশি হচ্ছে গিয়ে আপনি যখন দেখবেন যে আপনার নেইবারিং কান্ট্রি হচ্ছে গিয়ে আয়তনে না, জনসংখ্যায় না, অর্থনীতিতেও আপনার সব দিক থেকেই সে সুপ্রিয়র, কাজেই আপনার তাকে বিরাগভাজন করে আপনার কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে না গিয়ে আপনি যদি সেরকম করেন, এগুলো তাতে অনেক বেশি প্রশংসা পাওয়া যাবে, মানুষের প্রেইজ পাওয়া যাবে, কিন্তু সে দিয়ে তো রাষ্ট্র চলবে না। যে কারণে বলছি যে আপনার ফরেন পলিসি আসলে এর সাথে ইমোশনের কোনো বি প্র্যাকটিক্যাল, বি প্র্যাগম্যাটিক। কোনো সদিচ্ছার অভাব দেখছেন? সদিচ্ছার অভাব না, কিন্তু যেমন ধরুন আপনি এই যে সফর নিয়ে বললেন, অনেক সময় সদিচ্ছাও তো আপনাকে বুঝতে হবে যে সেটা আসলে কতটা ইফেক্টিভ। কারণ ধরুন যেমন শামীম ভাই এটা বলতেছিলেন যে আমাদের প্রথম সফরে প্রাইম মিনিস্টার যেটা করেছেন সেটা হচ্ছে বহরটাকে অনেক ছোট করেছেন, মানুষজন কম গেছে, আমরা তারপরে হচ্ছে কি উনি রাষ্ট্রীয় ক্যারিয়ার ব্যবহার করেননি, হুইচ ইজ গুড, এবং এটা মানুষ অ্যাপ্রিসিয়েট করতেছে। কিন্তু প্রশ্ন তো এখানে না, আপনার এই পুরো সফরটা ছিল, আপনাকে বুঝতে হবে যে এই পুরো সফর ছিল হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসির। আপনি একজনও বিজনেস এলিটকে নেন নাই, তো আপনি তাহলে কাদের সাথে এই যে 2+2 বৈঠক, এটা আপনি কাদের সাথে কারা বসলো? আমি তো ফিজিশিয়ান না, আমি ইঞ্জিনিয়ারও না, তো আমাকে যদি আপনি ইঞ্জিনিয়ারের সাথে বসিয়ে দেন বা হচ্ছে ফিজিশিয়ানের সাথে বসিয়ে দেন, আমি কি কথা বলবো? তো এইটা তো আমরা জানি যে এবারের এই প্রথম সফরে মূল উদ্দেশ্যই ছিল আমাদের ডেভেলপমেন্ট ডিপ্লোমেসি কিংবা ইকোনমিক ডিপ্লোমেসি রাদার দ্যান পলিটিক্যাল ডিপ্লোমেসি। কারণ এখানে পলিটিক্যাল ডিপ্লোমেসি যেটা সেটা আমরা ধরেই নিচ্ছি বা সেটা এস্টাবলিশ, সেটা সবাই বুঝতেছে যে এটা এক ধরনের, আমরা যেটা করেছি সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক হেজিং, এবং আমরা মালয়েশিয়াকে বেছে নিয়েছি রাদার দ্যান আপনার ইউএসএ বলেন অথবা ইন্ডিয়া বলেন কিংবা চায়না বলেন, রাইট? কিন্তু এখন আপনি এই সফরে যদি আপনার যেটা অবজেক্টিভ ছিল তাতে আপনার সাথে যারা টিমমেট থাকার কথা, আপনি তাদেরকে বাদ দিয়ে আপনি তাহলে কি অ্যাচিভমেন্ট করবেন, কি আলোচনা করবেন? এবং যার রেজাল্ট হলো এটা যে আপনি শুধু এমইউ করে আসবেন, আপনি কোনো এগ্রিমেন্টে যেতে পারবেন না, কিংবা কোনো অ্যাকশন প্ল্যান হবে না, কোনো প্রোটোকল হবে না, এটাই বাস্তবতা। তো আপনার যে প্রশ্ন যে এখন
এইখানে এই আপনার তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কিন্তু দীর্ঘদিন যাবত, আমি বললাম না যে 15 বছরের অধিক সময় এটা নিয়ে কাজ চলতেছে, কিন্তু এই কাজ কিন্তু এই দুই দেশের এমওইউ, মাঝে মধ্যে কথা, এমওইউ না মানে মাঝে মধ্যে আলোচনা এটা নিয়ে, এবং এটার কোনো ফিজিবিলিটি টেস্ট নেই, এটার কোনো প্রকৌশলগত যে যাচাই বাছাই সেটা নেই, এবং হচ্ছে ইমপ্লিমেন্টেশনের জন্য একটা প্রজেক্ট, মেগা একটা প্রজেক্ট এস্টাবলিশ করতে গেলে যে রকমের আপনার আয়োজন থাকে তার কোনো কিছুই নেই, কারণ এটা খুবই ইনিশিয়াল পর্যায়ে আছে। এবং এবারে কিন্তু অনেকের ধারণা ছিল, যেহেতু আপনি বলছেন আপনি ইন্ডিয়াকে বাইপাস করে আপনি চায়না গিয়েছেন কিংবা আপনি মালয়েশিয়া দিয়ে প্রথম সফর করেছেন, তার মানে হচ্ছে আপনি এখানে আপনার সাহসোচিত কিংবা বীরোচিত কোনো পদক্ষেপ আপনি দেখাবেন, হুইচ ইজ আপনি একটা না একটা ইফেক্টিভ প্রজেক্ট নিয়ে আসবেন। সেটা হচ্ছে আপনার, আমরা ধরে নেই সবচেয়ে বড় এবং এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। আপনি সেখানে এমওইউ করতে পারেন নাই। কাজেই এখানে আপনার সাকসেস আর ফেইলিওর এটা তো জনগণ বুঝে, তারা তো জানে। আপনি এখানে গলাবাজি করে কথা বলে, আমি যে বললাম না বিভিন্ন রকম হাইপ তুলে, বিষয়টা এরকমের না। বি প্র্যাকটিক্যাল, যারা এটা নিয়ে কাজ করেন, ফরেন পলিসি কিংবা আপনার একটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতির ডেস্ক যারা দেখেন, এটা তাদেরকে আপনার রিয়েলাইজ করতে হবে, তাদেরকে বুঝতে হবে, তাদেরকে ভাবতে হবে যে আপনি, আমি যা বারবার যেটা বলছি যে আপনি অনেক, আমি কিন্তু এইটাকে যদি আপনি আউটলুক দেখেন এই পুরো সফরের, এটাকে কিন্তু যে কেউ প্রেস করবে, যে কেউ হচ্ছে গিয়ে আপনার প্রশংসা করবে যে চমৎকার, কারণ হচ্ছে গিয়ে এখানে অনেক বিষয় আসছে যেগুলো হচ্ছে গিয়ে আসলেই সানন্দে গ্রহণ করার মতো। আপনি সকল রকমের গেস্টার আমরা পেয়েছি, তাদের তরফ থেকেও আমাদেরকে মানে হাইলি হচ্ছে গিয়ে আপনার যেটাকে বলা যায় রিসেপশন, সেটাকে কিন্তু ওখানে করা হয়েছে, চায়নাতেও করা হয়েছে, মালয়েশিয়াতেও করা হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে এ দিয়ে তো আমার পেট চলবে না, এ দিয়ে তো আমার ডেভেলপমেন্ট হবে না, এ দিয়ে তো আমার তিস্তা মহাপরিকল্পনা ইমপ্লিমেন্ট হবে না, তাহলে আপনাকে কি করতে হবে? এখন আপনার যে প্রশ্ন সেটা হচ্ছে যে এক্ষেত্রে সরকারের করণীয় কি? সরকারের করণীয় হচ্ছে, আমি যেটা মনে করি আর কি, সেটা হচ্ছে যে দেখুন, আমরা যেভাবে আসলে বিভিন্ন সময় দেখছি যে যারা খোদ সরকার প্রধান এটার সাথে এঙ্গেজ থাকেন না, এটার সাথে এঙ্গেজ থাকেন তার একটা টিম। তাদেরকে এটা বুঝতে হবে যে আমাদের এই অবজেক্টিভস নিয়ে, আমরা শুধু এই সফরের কথা বলছি না, পৃথিবীর যে কোনো দেশের যে কোনো সফরই, যে আমি এই অবজেক্টিভস নিয়ে এখানে যাচ্ছি এবং আমাকে ওইটুকু কনফার্ম করেই মুভ করতে হবে যে অ্যাটলিস্ট আমি 1/3 আমি ইমপ্লিমেন্ট করে আসতে পারবো। কিন্তু আপনি যাবেন, আপনি যেমন আপনার মনে থাকার কথা, ইন্টারিমের সময় আমরা একটা সফর দেখেছিলাম, প্রফেসর ইনুস সাহেব গিয়েছিলেন ইংল্যান্ডে, এবং মানে পৃথিবীর ওয়ান অফ দ্য রিসার্চ যে হোটেল, সেখানে হচ্ছে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে একটা বিশাল বহর নিয়ে গিয়ে সেখানে মোটামুটি একটা কাইন্ড অফ আপনি বলতে পারেন পিকনিক করে উনি চলে আসলেন। ওই সফরের অ্যাচিভমেন্ট কি বাংলাদেশের মানুষ জানে না, এখনো আমরা জানি না, ঠিক আছে? তো এখন একটা অ্যাচিভমেন্ট হতে পারে যে বর্তমান প্রাইম মিনিস্টারের সাথে উনি একটা বৈঠক করেছিলেন, এটা আমি মনে করি গ্রেট অ্যাচিভমেন্ট। বাট এর বাইরে বর্তমান প্রাইম মিনিস্টার স্টারম্যানের সাথে মিটিংটা হয়নি। না, বাংলাদেশের বর্তমান প্রাইম মিনিস্টারের সাথে, হ্যাঁ। কাজেই এর বাইরে তো তার কোনো অ্যাচিভমেন্ট নাই। এখন ধরেন একটা তো অবজেক্টিভস থাকবে। তো যারা সরকারে আছেন, আমি মনে করি এই সফরে মূল জায়গা ছিল আপনার হচ্ছে গিয়ে চায়নাতে আমাদের যেটা বললাম যে এখন যে নতুন যে ইস্যুগুলো, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, তারপরে আমরা বলতে পারি নতুন যে বিষয়গুলো আসছে, ইভেন মালয়েশিয়াতেও আসছে যে একটা কথা যে হালাল ইকোনমি। হ্যাঁ, তো এই হালাল, এটা নিয়েও কথা বলা যায় যে আপনি হালাল ইকোনমি, আপনার নিজের যে ইকোনমি আছে আপনার তো সেইটাই ঠিক নেই, আপনি হালাল ইকোনমির কথা চিন্তা করেন কিভাবে? বাংলাদেশের আপনি এগ্রিকালচারাল বেসড যে কাজগুলো হচ্ছে দেশে, এইটা তো আপনি এক মানে কৃষক উৎপাদন থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত পুরো প্রক্রিয়াটাই হচ্ছে গিয়ে আপনার এক ধরনের ইল মোটিভ নিয়ে করা। অর্থাৎ আমি বেশি প্রডিউস করব, বেশি প্রোডাকশন বাড়াবো, আমি বিক্রি করব, এবং এটাতে শুধুমাত্র কত রকমের বিষ, আপনি সকাল থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত যা খাচ্ছেন পুরোটাই বিষ। এখন আপনি বলতেছেন আপনার এটা এক্সিস্ট করে, আপনি এটা রাখে আপনি বলতেছেন আমরা হালাল ইকোনমির দিকে যাব। আরে ভাই, আপনার যেটা আছে সেটাই তো হালাল না, আপনি আরেকটার দিকে যান। ফজলুল হালিম রানা, আপনাকে ধন্যবাদ। আমি ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল আপনার কাছে জানতে চাই, যেমন চীন, ভারত, যুক্তরাষ্ট্র, এই 3 দেশের মধ্যে ভারসাম্য রক্ষায় বাংলাদেশের সামনে কি ধরনের আসলে চ্যালেঞ্জ রয়েছে, ছোট্ট করে আমি শুনতে চাই। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আগে আপনার স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। হঠাৎ করে তো আর রাতারাতি একটা অবস্থানে আমরা পৌঁছাতে পারবো না। এতদিন আমাদের পর্যন্ত যেটা সাবসার্ভিয়েন্ট পলিসি আমরা অবলম্বন করেছি, এখান থেকে হঠাৎ করে বুক তিতিয়ে এসে আজকে বার্কিনা ফাসোর ইয়ার মতো, আপনার ইব্রাহিম তারারের মতো ফ্রান্সের সাথে সম্পর্ক, এতদিনের সম্পর্ক আজকে ছিন্ন করেছে। হি ইজ এ ক্যাপ্টেন, একজন সিম্পল মিলিটারি ক্যাপ্টেন। সে বলেছে যে কলোনিয়াল দিন শেষ। সুতরাং প্রথম যে কাজটা করতে হবে,
স্মার্টলি কিভাবে এই বড় শক্তিগুলোকে কাজে লাগানো যায়। উদাহরণ ভিয়েতনামের দিকে তাকান, কত স্মার্টলি চীন এবং ইউএসএ কে ব্যালেন্স করছে। আমাদের এখন প্রথম জাতীয় স্বার্থটা বুঝতে হবে। যদি বলি জাতীয় স্বার্থ কি, সামনের বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কূটনীতির স্তম্ভ হতে হবে পানি কূটনীতি। এর জন্য প্রথম যেটা করতে হবে, আমাদের যত ধরনের আইনগত আন্তর্জাতিক নিয়ম কানুন আছে, পানির প্রোটোকল আছে, এগুলাতে স্বাক্ষর করতে হবে এবং ভারতকে বাধ্য হয়ে প্রয়োজন বোধ আন্তর্জাতিক আদালতে যেতে হবে। আপনি হয়তো জানেন যে অপারেশন সিন্দুর কিন্তু শেষ হয়ে যায় নাই, পরবর্তী আবার যুদ্ধ শুরু হচ্ছে অচিরেই, কারণ ভারত একতরফাভাবে পানি বন্ধ করে দিয়েছে। 1960 সালে যে ইন্দাস ওয়াটার ট্রিটি আছে, সেখানে তৃতীয় পক্ষ ছিল বিশ্ব ব্যাংক। আমাদের এখানে আজকে পদ্মা বলেন, আজকে তিস্তা বলেন, প্রত্যেকটা চুক্তির ক্ষেত্রে আমাদের তৃতীয় শক্তিকে রাখতে হবে বিশ্ব ব্যাংকের মতো। এরকম একটা পর্যায়ে নিয়ে এসে ভারতের সাথে পানির বিষয়টা যদি ফয়সালা করা না যায়, তাহলে আমাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার আছে। এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার ইন্দো প্যাসিফিক যে ইন্টারেস্ট আছে, সেখানে মনে হয় খুব বড় বাধা হবে না। আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে কোনো কারণে ভারতের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই, সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন হয়েছে। এই সেদিন মাত্র আপনার ভারতের দীনেশ ত্রিবেদী স্বর্গ থেকে নেমে এসে কত সুন্দর সুন্দর কথা বলেন এবং পাসপোর্ট চালু করলেন। একই আকাশ, একই আকাশ একই বাতাস। এখন উনি ভিসা চালু করলেন, ভালো কথা, কিন্তু কথা হলো যে আপনি এটা দিয়ে তো চলবে না। আমার একটু কোশ্চেন আছে যে এই মুহূর্তে যেহেতু প্রধানমন্ত্রী চীনে গিয়েছেন, ঠিক সেই মুহূর্তে হচ্ছে ভারতের ভিসা খুলে দেওয়া হলো, এটার সাথে কি আপনি কোনো না? এটাতে আমি মনে করি যে ভারত সরকার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। একজন রাজনীতিবিদকে এখানে হাই কমিশনে পাঠিয়েছেন এবং তাকে মন্ত্রীর মর্যাদা দিয়েছেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখব এদিকে আপনি এত ভালো মাপের একজন কূটনীতিককে দিবেন, মন্ত্রী পদমর্যাদা দিবেন, আর ওইদিকে পুশিন করবেন। ননসেন্স। যদি পুশিনের মতো নোংরা কাজ, এত বাজে জঘন্যতম কাজ পৃথিবীর কোনো স্ট্যান্ডার্ডে পড়ে না, সেটা যদি অব্যাহত থাকে। বা আপনি দেখুন এই যে ভারতের কিছু কিছু রাজনীতিবিদের যে মানে অশালীন, অশ্রাব্য এবং মানে অনৈতিক কথাবার্তা, তার উপরে কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্ক এখন নির্ভর করছে। আবার দ্বিজাতি তত্ত্বের কথা বলা হচ্ছে। এটা করতে গেলে ভারত বিপদে পড়বে। কারণ কি, বাংলাদেশের যে মুসলমান একমাত্র জাতি ভারতবর্ষে, তারা নিজস্ব রাষ্ট্র করতে পারছে, অন্য কোনো সম্প্রদায় পারে নাই, অন্য কোনো জাতি পারে নাই। যদি আজকে শিখরা বাংলাদেশকে অনুসরণ করে 71-এর মতো আমরাও স্বাধীন হয়ে যাই, যদি অঞ্চল আপনার 7টি প্রদেশ যে আছে, 7 সিস্টার্স, ওখানে 70% 80% খ্রিস্টান। তারা যদি আমরা খ্রিস্টান রাষ্ট্র চাই, শিখ রাষ্ট্র চাই, যদি কেউ বলে আমরা বৌদ্ধ রাষ্ট্র চাই, তাহলে তো ভারতে একদিন খান খান হয়ে যাবে। সুতরাং আমি মনে করি ভারত আমাদের বৃহত্তম প্রতিবেশী দেশ, গণতান্ত্রিক দেশ। ভারত এগিয়ে আসতে হবে। প্রতিবেশীকে চেঞ্জ করা যায় না, বাট প্রতিবেশীর অ্যাটিটিউডকে চেঞ্জ করা যায়। এক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের যে স্বাধীনতার পরে যে সরকারগুলি আসছে, কেউই কিন্তু চোখে চোখ রেখে ভারতের সাথে কথা বলে নেই। এই প্র্যাকটিসটা করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা শুরু করেছেন, আমরা তাদের সাথে থাকতে চাই। একটা জিনিস সবাইকে বুঝে নিতে হবে বাংলাদেশের রাজনীতিবিদদের, যে বাংলাদেশ এখন ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট কাজ করছে। যদি কোনো রকম এখানে ছলচাতুরি করতে পারে, মানে করতে যায়, এমনও তো হতে পারে যে বর্তমান সরকার চীনকে ভ্রমণ করে প্রথমে একটা আই ওয়াশ করে পরে ভারতের সাথে সম্পর্কটা মেনটেন করলো। তাহলে এরকম কোনো ব্যাপার যদি প্রতিহত হয়, তাহলে সেটা হবে তাদের জন্য একদম বুমেরাং এবং আত্মঘাতীমূলক সিদ্ধান্ত। কারণ মানুষ এখন সচেতন হয়েছে, বোঝে কোন কথার কি অর্থ, কোন জিনিসের মাধ্যমে কি বোঝানো চাচ্ছে। সুতরাং আমি মনে করি সর্বপ্রথম যে শপথটা নিতে হবে, আগে আমার দেশের ইন্টারেস্ট। আপনি মুখে বললে হবে না। এই সরকার কিন্তু আসার পরে বলছে বাংলাদেশের স্বার্থ, কিন্তু আমরা এখন পর্যন্ত কাগজে কলমে কোনো কিছুই দেখতে পাচ্ছি না। যেমন দেখতে পাচ্ছি না জুলাই বিপ্লবের ক্ষেত্রে, জুলাই ব্যর্থ, বেহাত হয়ে গেছে। এটা ছাত্র দাঙ্গা, এটা গন্ডগোল ছাড়া আর কিছুই বলার কোনো সুযোগ নাই। এবং এমন যদি হয় যে অক্ষরে অক্ষরে জুলাইকে আমরা বাস্তবায়ন করব, সেভাবে যদি বাংলাদেশের স্বার্থকে অক্ষরে অক্ষরে পালন করে, তাহলে সামনে বিপদ আছে। আমি মনে করি ব্যাপারটা হৃদয়ঙ্গম করতে হবে। দেশপ্রেমের গভীর উপলব্ধি থেকে এই জিনিস যদি অনুসরণ করতে না পারি, তাহলে আমাদের 54 বছরে যেমন মুক্তি হয় নাই, আমাদের মুক্তি আর কবে আসবে, সেটা নিয়ে আমার বড় একটা প্রশ্ন থেকে গেল। জি, ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, আপনাকে ধন্যবাদ। ফজলুল হালিম রানা, আপনার কাছে যেতে চাই যে এই যে সফরটি, এটি কি বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কি বলবেন? আচ্ছা, তার আগে আমার একটু আগের আপনি যে প্রশ্ন, সেই প্রশ্ন যদি, তাহলে দর্শকরা মনে করবে যে আমরা অনেক কথা বলেছি কিন্তু সরকারকে কি পরামর্শ সেটা বলতে পারিনি। হ্যাঁ, তো সেই পরামর্শের জায়গায় আমি বলি, আমার কাছে যেটা মনে হয়, ফরেন পলিসি যারা দেখেন তাদের প্রথম কথা হচ্ছে যে চীনের সাথে আপনার যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এক ধরনের ইকোনমিক বা ডেভেলপমেন্ট পার্টনারশিপ।
এটা আপনি একপাশে রাখেন, এটার সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই। আমরা একটু ছোট করে বলবো, আমাদের ঠিক সময়। তেমনি ভারতের সঙ্গে আপনার যে সম্পর্কটা থাকতে হবে সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক কিংবা কৌশলগত। একইভাবে আপনার কিন্তু আমেরিকার সাথেও একটা ভারসাম্যের কূটনীতি রক্ষা করতে হবে। আপনি যদি মনে করেন যে না আমি ইন্ডিয়াকে ইগনোর করে কিংবা আমেরিকাকে ইগনোর করে কিংবা চায়নাকে ইগনোর করে এই রাষ্ট্রকে রান করব, সেটা আমার মনে হয় যে অনেক কষ্টসাধ্য এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা মনে হয় যে অসম্ভব একটা ব্যাপার। এবং যে পলিসিগুলোর কথা সেটা হচ্ছে যারা এই এটা নিয়ে কাজ করেন, আবারও বলছি, তারা আমরা যে টার্মিনোলজিগুলো ইউজ করি স্ট্র্যাটেজিক হেজিং, আপনারা সেটা ফলো করেন। এর বাইরে আর একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে গিয়ে যেটাকে আমরা বলি স্ট্র্যাটেজিক অটোনমি অথবা মাল্টি ভেক্টর ফরেন পলিসি, এগুলো আপনারা দেখতে পারেন। এবং এইভাবে হচ্ছে গিয়ে বাংলাদেশের রাষ্ট্র হিসাবে যে নেচার, বাংলাদেশ গত 55 ইয়ার্সে যে ফরেন পলিসি অ্যাডাপ্ট করেছে, এই জায়গাটাকে কন্টিনিউ করেই আপনাকে সামনে আগাতে হবে। আপনি নতুন কিছু করে ফেলবেন, অনেক বড় কিছু ঘটিয়ে ফেলবেন, এমনটা খুবই হচ্ছে গিয়ে আপনার বাস্তবতা বিবর্জিত চিন্তা কিংবা কথা। হ্যাঁ, তবে এ ধরনের আপনার রেটরিক এমনিতে পলিটিক্সের জন্য কিংবা পলিটিশিয়ানরা বলতে পারেন, সেটা ভিন্ন বিষয়। এবার হচ্ছে আপনার কথা যে ফজলুল হালিম রানা, আমাদের আসলে সময় স্বল্পতা আছে। ফজলুল হালিম রানা, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল আমি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আজকের দেশ সন্ধ্যার আয়োজন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।